এইরকম একটা শুভ সন্ধিক্ষণ আর কোনোদিন আসবে না বন্ধুগণ। যেহেতু আমরা ডিসিশন নিয়েছি অনেক চিন্তা ভাবনা করে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষা, যদি আমরা সরকার ভারতীয় জনতা পার্টির সেখানে আমরা যদি সরকার দেখবেন যে উন্নয়ন কাকে বলে, জনজাতিদের জন্য সত্যিকারের উন্নয়ন কাকে বলে, সেটা আপনারা দেখতে পারবেন বন্ধুগণ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আজকে যে কথাটা বারবার আমি বলার চেষ্টা করেছিলাম যে 28টাতে আমরা যেভাবে আমরা কাজ করব, 28টাতে জেতার পরে আপনারা দেখবেন উন্নয়ন কাকে বলে বন্ধুগণ। আপনারা এক এক দিন বসে বসে এক একটা রকম নানা রকম ইস্যু খুলে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত নিয়ে, এখানে অমরপুর নগর পঞ্চায়েত নিয়ে অনেক ধরনের কথাবার্তা এই মোথার তরফ থেকে বলা হয়। কি বলছেন যে এডিসির নাকি অংশ আমরা নিয়ে যাচ্ছি বন্ধুগণ। এইরকম একটা মিথ্যা অপবাদ। কোনো অবস্থায় এডিসির একটা অংশ অন্তত আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি এটা হতে দেব না, এবং এটা একটা ভুল, একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলে। গেছিলেন খুব লাফাতে লাফাতে গিয়ে বিশ্রামগঞ্জের এখানে গিয়ে বলছেন আপনারা দেখান এই যে নগর পঞ্চায়েত করছেন, দেখান আপনার সীমানা কোথায়, স্কেলের সীমানা বলছে। আরে এগুলো তো সীমানা দেখে সেখানে যখন অফিসাররা বলছেন যে এই সীমানা আছেন, তারপর দেখলো যে না কিছু করা যাচ্ছে না, সোজা সেখান থেকে হেঁটে চলে গেছেন। এখনো ভুল ভাবে নানাভাবে ভুলভ্রান্তির মাধ্যমে শিখারও চেষ্টা করছেন না, কিন্তু বিভ্রান্ত করার মধ্যে মাস্টার। বন্ধুগণ, আজকে আপনারা জানেন বলছে যে আমরা নাকি বিসি হতে দেইনি, বিসি ইলেকশন আমরা চাইনি, অথচ আমরা বারবার বলছি বিসি ইলেকশন আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় প্রস্তুত। এবং কথা নাই বার্তা নাই, আমাদের সরকারের সাথে কোনো কথা নাই। 23টা বিসি সেখানে বাড়িয়ে দিলেন, অথচ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে কেস করলেন, অথচ আমরা সুপ্রিম কোর্টে আমরা বললাম বিসি করার জন্য আমরা তৈরি আছি। এবং সেখানে এই যে 23টা বিসি ওনারা করলেন, 123টা বিসি, সেখানে যখন সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট ওনারা ধরেছিলেন, সেই অ্যাডভোকেটই বললেন তাড়াতাড়ি এটাকে উইথড্র করুন, যদি উইথড্র না করেন তাহলে আপনাদের কেস শক্ত হবে না। বাধ্য হয়ে তাড়াতাড়ি সেটা উইথড্র করলো। আমরা বারবার আপনারা পারেন না এইভাবে 123টা যে নতুন ভাবে আপনারা বিসি করেছেন সেটা পারেন না আপনারা, সেটা কিন্তু উইথড্র করলো, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। এবং যে আমরা বিসি জিতে গেছি এরকমটা না। সুপ্রিম কোর্টে কেস চলছে, বেরিয়ে বলছে আমরা বিসি জিতে গেছি। সুপ্রিম কোর্ট কি বলছেন যে এডিসি ইলেকশন, আমরা বললাম এডিসি ইলেকশন সময় মতো আমরা করব, এবং সুপ্রিম কোর্ট বলছে যদি বিসি করতে হয় তাহলে যদি সম্ভব কিনা সেটা সরকারের কাছে বা আমাদের যে ইলেকশন কমিশন আছেন তাদের কাছে জিজ্ঞেস করে, স্টেট ইলেকশন কমিশন। ওনারা কি বললেন? ওনারা বললেন যে একসাথে করা অসম্ভব। কারণ অসম্ভব কেন, এই কারণে, এবং কি কি কারণে বিসি ইলেকশন হয়নি তার পূর্ণাঙ্গ বিষয় বললেন। এর মধ্যে একটা হচ্ছে রিয়াং শরণার্থী, তাদেরকে ভোটাধিকার আমরা আমাদের কমিটমেন্ট ছিল তাদেরকে আমাদের করতে হবে, সেই জায়গায় সময় নিয়েছে। এর আগে আপনারা সবাই জানেন যে কোভিডের কারণে সম্ভব হয়নি, এবং এক একবার এক এক জিনিস যেটা নোটিফিকেশন করবে এ বিসি ইলেকশন এডিসির থেকে তারা সেটা করেনি, উনাদের কারণেই সেটা হয়নি। সেইগুলো যখন হলো সেখানে কিন্তু তার মান্যতা সুপ্রিম কোর্টে দেয়নি, কিন্তু বারবার বলছেন জিতে গেছেন। কি জিতে গেছেন? সুপ্রিম কোর্ট থেকে কি বলেছেন যে এডিসি ইলেকশন হবে সময় মতে, এবং বিসি ইলেকশন যদি মনসুনের আগে করা যায় সেটা সম্ভব কিনা ইলেকশন কমিশনকে বলেছেন, স্টেট ইলেকশন কমিশনকে। স্টেট ইলেকশন কমিশন কি বলছেন? কারণ অনেক জায়গার মধ্যে যখন মনসুন অনেক দেরিতে শুরু হয়, আমাদের এখানে মনসুন কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়, তারপরও বলছেন যে জুন জুলাইয়ে বিসি ইলেকশন সম্ভব কিনা। আমরা বললাম আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, আমরা বিসি করতে তৈরি আছি, কিন্তু যদি ওই সময় বৃষ্টিপাত থাকে, আপনারা সবাই জানেন আমাদের এখানে অনেক দেরিতে জুন জুলাইয়ে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে,
সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে বিসি ইলেকশন হবে, তবে ওই জুন জুলাই আবার সেখানে তার যে রিভিউ করে আমরা দেখব সেটা সম্ভব কিনা। আমরা তৈরি আছি, কিন্তু এটাকে নিয়েও কিন্তু বিভ্রান্তি করানোর চেষ্টা হয়েছে বন্ধুগণ। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন থানসা 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 থানসা, খালি থানসা বলছেন। থানসা নিয়েও কিন্তু বিভ্রান্তি। যদি জনজাতিদেরই শুধু ফান্ডামেন্টালিস্ট যে বাংলা যে আমাদের মাইনরিটি আছেন তাদেরকে নিয়ে কেন থানসা হচ্ছে এখন? আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, এই যে বাঙালি যে ফান্ডামেন্টালিস্ট যারা মাইনরিটি আছেন তাদেরকে এই থানসার মধ্যে কেন ঢুকালেন? কখন যে কি করছেন কি নিজেই বলতে পারেন না। আপনারা এটাও দেখেছেন, একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান দিয়েছেন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আমরাও শুনলাম না জানি কি। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কোথায়, তার যে বাউন্ডারি কোথায় আমরা জানি না। আমরা দেখলাম সেটা বাংলাদেশেও চলে যাচ্ছে, সেটা আপনার কোথায় যাবে আমিও জানি না। এবং আমাদের আজকে আমি এক জায়গায় দেখছিলাম যে প্রদ্যুৎ কিশোর বাবু আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড সামনে এনেছেন। ইস্যু নেই, ঘুম থেকে উঠে কিভাবে ইস্যু তৈরি করছেন। একজন সাংবাদিক আজকে লিখছিলেন যে এটা একটা ক্যাচি ওয়ার্ড, এই ওয়ার্ডকে যদি আবার ব্যবহার করা যায় কারণ কোনো ইস্যু নেই, তো উনি বলছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তৈরি করতে চিটাগাং, কক্সবাজার, খাগড়াছড়ি দখল করতে হবে। এটা কি সম্ভব? কোনো পার্টি, কোনো রাজ্য সরকার সেটা দখল করতে পারবে? আজকে যদি সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এখানে যায়, আমাদের মাননীয় হোম মিনিস্টারের কাছে গিয়ে যদি বলেন যে আজকে চিটাগাং দখল করতে হবে, আজকে আমাদের কক্সবাজার দখল করতে হবে, সেটা রাজি হবে? ভারত কখনো কোনো জায়গায় হামলা করে সেইভাবে জায়গা দখল করার ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা থাকলেও আমরা সেটা করব না, কারণ ভারত কখনো কাউকে আক্রমণ করে না। আমাদের নিজেদের যে পাক অকুপায় কাশ্মীর, সেখানেও কিন্তু আমরা এখনো করতে করিনি এখনো, যদিও বলছেন, এবং আমি জানি সেটা করবে, কিন্তু কি করে সেটা হবে? কিভাবে ত্রিপ্রাসাদেরকে এই থানসা থানসা নাম দিয়ে এই ত্রিপুরা ল্যান্ডের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বন্ধুগণ। আমি এখানে যে বিষয়টা এখানে লিখেছেন, হাসনাত মিয়াও কিন্তু বলছেন, বাংলাদেশের হাসনাত মিয়াও কি বলছেন যে ত্রিপুরার সমস্ত নর্থ ইস্ট জোন নাকি উনি নিয়ে নেবেন। তো হাসনাত মিয়ার সাথে এখন আমাদের এই ভদ্রলোকের কি মিল আমরা দেখতে পাচ্ছি এখন বন্ধুগণ। অদ্ভুত, উনিও এক কথা বলছেন, উনিও আরেক কথা, একজন আরেকজনকে হ্যান্ডশেক করছেন বন্ধুগণ। আমরা কিছু, আমি আগরতলার মালিক, কিছুদিন আগে কি বলছেন, আমি আগরতলার মালিক, আমি ত্রিপুরার মালিক, আমি তেলিয়ামুড়ার মালিক। তো কিছু কিছু মানুষকে আমি দেখলাম কি টাকা নিয়ে ঘুরছে, কোথায় যাবেন, কারণ মালিক যেহেতু তার তো ভাড়া দিতে হবে। তো এইরকম অদ্ভুত অদ্ভুত এক একটা ঘটনা বলেন। একটা নেতার যা যা গুণ থাকার সেই গুণ তো তার মধ্যে নেই, খালি জোরে জোরে গলার আওয়াজ করে মানুষকে বিভ্রান্তি করে, থানসা থানসা করে, চিৎকার করে। আর আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই কথা দিয়ে এর মধ্যেই থানসা লুক্কায়িত হয়েছে। আমরা কি বলছি? আমরা বলছি জাতি, জনজাতি, আমাদের মাইনরিটি, আমাদের মণিপুরি, সবাইকে নিয়ে আমরা এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা গড়ব, তার নাম হচ্ছে থানসা। আমরা সেইভাবে আমরা করব। অশান্তির মাধ্যমে আমরা কোনো অবস্থায় কারোর উপর আমরা প্রেসার দেব না। মানুষ শান্তি চায়, মানুষ অশান্তি চায় না। আপনারা কিছুদিন আগে দেখেছেন, আবার বলছেন যে কি রাজতন্ত্র। আমি যেহেতু বলেছি রাজতন্ত্র আর নেই, এখন গণতন্ত্রের যুগ, কিন্তু বারবার বলছেন রাজতন্ত্র নেই। উনি বলেছেন, আরে এটা তো মানতে হবে আপনার, রাজতন্ত্রের দিন নেই, এটা গণতন্ত্র। মানুষ যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি থাকবেন, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বাড়িতে বসে থাকবেন। আপনি কোথায় ছিলেন যখন রাজবাড়ির ভিতরে বসেছিলেন? এর আগেও তো আপনাদের এখান থেকে অনেকে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন। আজকে যে যে বিষয়গুলো আপনারা কথা বলছেন, তখন তো রা শব্দ ছিল না, এখনো রা শব্দ নেই, তাহলে এখন কেন
মানুষকে ভুল বুঝিয়ে এই থানসা থানসা করে আর নিজের পকেট ভারী করার জন্য যে টাকা আমাদের অলরেডি অর্থমন্ত্রী বলেছেন যে পরিমাণ টাকা আমরা এডিসির উন্নয়নের জন্য আমরা দিয়েছি তার ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত নেই। এইরকম একটা অবস্থার মধ্যে লুট, চারিদিকে খালি লুট 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 এই চলছে। আর কি বলছেন? ঠকায়। আবার নতুন নতুন শব্দ বের করেন, ঠকায়। কে কাকে ঠকায়? আপনি আপনাদের লোককে, যারা আপনার যাদেরকে থানসা বলছেন তাদেরকে আপনি ঠকাচ্ছেন, আপনি ঠকাচ্ছেন সবাইকে। এবং মানুষ বুঝে গেছে, এখন ঘুম নেই, রাত ঘুম কেড়ে নিয়েছে। যেইভাবে তো এরকম ছিল না, এরকম তো ভাবিনি কোনোদিন যে ত্রিপুরাতে এডিসি ইলেকশন নিয়ে আমরা আমাদের এইভাবে আজকে পরিশ্রম করতে হবে। ত্রিপুরা অ্যাকর্ডের কথা যদি বলি বন্ধুগণ, আমি নিজের মধ্যে আমি ইন্টারেস্টেড ছিলাম ত্রিপুরা অ্যাকর্ড হোক। আমি দিল্লিতে গিয়েছি, সেখানে গিয়ে কথাবার্তাও হয়েছে, কিন্তু সেখানে কি বলেছে যে 6 মাস, কমসে কম 6 মাস কোন রকম আন্দোলন করা যাবে না, কাউকে মারধর করতে পারবেন না। কিন্তু 01 যেদিন ত্রিপুরা অ্যাকর্ড হয় আমাদের, সেদিন পরদিন থেকেই এই মারপিট, রাস্তা বন্ধ করে দেওয়া ইত্যাদি। তাহলে কে এই অ্যাকর্ড যে করলাম, সেই অ্যাকর্ডটা কে ভঙ্গ করেছেন? ওনারাই করেছেন। তাহলে কি করে অ্যাকর্ড হবে? এটাকে নিয়েও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বন্ধুগণ। আজকে চাকমাদের বিষয়ে খুব দরদ দেখছি আমি বন্ধুগণ। আপনার মনে আছে উদয়পুরের এক চাকমা আইএস অফিসার, মনে আছে তো কি করেছিল? রাত্রে 10টার সময় ওনার যে বাংলো সেই কোয়ার্টারে পৌঁছে গেছেন। আমি যাব, যখন খুশি বেরিয়ে আসবে। আমি নিজে অফিসারের বাড়িতে আমি কি করে যাব? এবং সেই দিন ছিল রোববার, এবং এই চাকমাকে যে অফিসার ছিলেন তাকে এখান থেকে যাতে ট্রান্সফার করা যায় তার জন্য কি নাটকই না করলেন আপনারা সবাই জানেন। তখন তিনি তানসা ছিলেন না, উনিও তো চাকমা ছিলেন, থানসাই ছিলেন। কিভাবে এই তালা নিয়ে নিয়ে এই গেটের মধ্যে, অফিসের মধ্যে তারা গিয়ে সে আন্দোলন করলেন, এবং সাংবাদিকদের সঙ্গেও কি দুর্ব্যবহার করেছেন সেই দিনটাও আপনারা দেখেছেন। অদ্ভুত এক পরিস্থিতি, সব সময় একটা মানে অশান্তির পরিবেশ গড়ার জন্য আজকে বলছে যে আমরা সবাই থানসা এবং আমরা যারা চাকমা সম্প্রদায় আছেন তাদের প্রতি আমাদের দরদের একবারে সাংঘাতিক। কিন্তু ওই দিনটি কোথায় গেল? আমি বাধ্য হয়ে সেদিনের যে এসপি মহোদয় তাকে আমি ওখান থেকে ট্রান্সফার করে আমি নিয়ে চলে এলাম ট্রান্সফার অফিসারকে। কেন আপনি ওনাদেরকে এলাও করলেন অফিসের ভিতরে ঢুকতে? আপনারা সবাই জানেন এই বিষয়ে। বন্ধুগণ, এই অরণ্য রোদন আমরা বহু দেখেছি, ক্রোকোডাইল টিয়ার্স আমরা বহু দেখেছি। আমরা কংগ্রেস প্রথমে কি করলেন? প্রথমে ঢুকলেন কংগ্রেস। আমি শুনেছি যে উনি নাকি যে রাহুল গান্ধীর যে টিম, সেই টিমের নাকি উনি একজন, এবং রাহুল গান্ধীও যেভাবে কথাবার্তা বলেন অনেকটা দেখা যায় মিলও পাওয়া যায়। রাহুল গান্ধী আছে, ভারতীয় জনতা পার্টি আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি আছে। এইরকম লিডার যদি থাকে তাহলে আমাদের দেশের উন্নতি হবে এবং নিশ্চিত সেইভাবে হবে। অনেকটা দেখে এরকমই করেন, কখন কি বলবেন তারপরে হলো না, কারণ এটা একটা ন্যাশনাল পার্টি। ন্যাশনাল পার্টিতে গিয়ে এই ধরনের কথা বলা যাবে না। তারপরে কি করলেন? পুইলা জাতি, পুইলা জাতি অনেক দিন চেষ্টা করলো, পুইলা 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 হলো না। তারপর কি করলেন? দেখলো আরে আরেকটা মজার পার্টি করলে ভালো হয়, একটা সাম্প্রদায়িক সুরসুরি যদি দেওয়া যায় তাহলে এর মধ্যে আমার জিত হাসিল হবে। তার নাম হচ্ছে তিপ্রা মথা। তিপ্রা মথা টিএমসি। আর এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন আছে তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে টিএমপি, মানে একই, কিন্তু একই আদুলির এই দিক আর ওই দিক। ওখানেও মারপিট করে, গণতন্ত্রকে ধ্বংস, আর এখানেও একই ঘটনা ওনারা করছেন। এটা হচ্ছে পার্টি আর ওটা হচ্ছে কংগ্রেস, একই ধারায় সাধারণ মানুষের টুটি টিপে ধরার একটা চেষ্টা করছে। মানুষ বুঝে গেছে এই ভাওতাবাজিতে আর অ্যাক্টিং করে লাভ হবে না। সোশ্যাল মিডিয়াতে এসে নানাভাবে বলার যে চেষ্টা করছে, মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে, মানুষ বুঝে গেছে। আমি এখনো যারা তিপ্রা মথার যারা আছেন ইয়াং জেনারেশন, আমি ওনাদের কাছে আবেদন করব, আমাদের ট্রেন এই ডাবল ইঞ্জিনের সরকার যে স্পিডে এখন বেরিয়ে যাচ্ছে,
এবং সেই স্পিডে 2047-এর যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে। এখনো কিন্তু দরজা খালি আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই ধরনের ব্যক্তির বা এই ধরনের পার্টির থেকে, তাহলে গিয়ে আমরা নতুন ভারত সেটা আমরা তৈরি করতে পারবো। বন্ধুগণ, আপনারা সবাই জানেন কিছুদিন আগে আবার পার্টির নাম দিলে একটু সমস্যা, কি করা যায়, সিভিল সোসাইটি, এটা নাম দিয়েছে সিভিল সোসাইটি, কার্বন কপি, সেটা দিয়ে কিভাবে আন্দোলন করা যায় সেই ব্যবস্থা করলেন। আগরতলা শহরের মধ্যে ওরা কি করলেন, টায়ার পুড়িয়ে আন্দোলন করলেন এবং আগের থেকেই প্ল্যানিং যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা, বারবার চেষ্টা করেছে। গন্ডা তুইসার মধ্যেও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, আমি সেখানেও পৌঁছে গেছি, 3 দিনের মধ্যে সেখানে আমি সমাধান করেছি। এখানেও চেষ্টা করেছে। আমায় দেখছিলাম যেখানে এই যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা এটা কেন করছে, আমরা করছি না, করছে কে, সিভিল সোসাইটি। তো সিভিল সোসাইটির মধ্যে তো আপনাদেরই কেউ, তো এইরকম মানুষকে বিভ্রান্তি করার আগের থেকে প্ল্যানিং, কি প্ল্যানিং, সেই প্ল্যানিংটা হচ্ছে যে সুরমার মধ্যে আগের থেকেই ফিট, কিছু করে, যদি পুলিশ করতো কিছু তাহলে বলে পুলিশ যেহেতু লাঠিচার্জ করেছে বা ফায়ারিং করেছে এর জন্য আজকে এই মুখ্যমন্ত্রীর দুশের চারিদিকে আজকে দাঙ্গা লেগে গেছে। দুপুরবেলা 2টোর সময় উঠিয়ে নিল, অদ্ভুত যে না কিছুই করছে না, আমরা তো চাইছি আমাদের কিছু করুক। সেই শান্তির বাজারে আমরা সুরমার মধ্যে আপনারা সবাই জানেন সেখানেও দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এবং জাতি দাঙ্গার চেষ্টা করেছেন। সেখানেও আমি গেছি, আমি সেখানে গিয়ে আমি ওনাদের যা যা দরকার আগুন দিয়ে সমস্ত ঘর বাড়ি সমস্ত আগুন দিয়ে পুড়িয়েছে, মেরেছে, কারোর চোখ একদম অন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তাদেরকে আমি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা কি এইভাবে কি চলতে পারে একটা রাজ্য? এইভাবে কি চলে? পার্টি পার্টি বলে সাধারণ মানুষের জন্য কাজ করা উচিত। কিন্তু বন্ধুগণ, বারবার আমরা বলছি, এই যে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন কিছুদিন আগে আমাদের মন্ত্রীর গাড়ির মধ্যে আঘাত, সেখানেও তারা ঢিল ছুঁড়েছে। আমি আবার বলছি সব কিন্তু গণা হচ্ছে, সব কিন্তু গণা হচ্ছে, কাউকে ছাড়া হবে না। মাঝে মাঝে আমরা অশান্তি চাই না, কিন্তু শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োগ হবে এবং শক্তির প্রয়োগ আমরা আইনের মাধ্যমে আমরা সেটা করব। বন্ধুগণ, এতটুকু আমরা বলতে পারি, কারণ আমার কাছে আমাদের কাছে আজকে জনজাতি আমাদের কাছে আপন। আমি মনে করি যারা জনজাতির যদি উন্নয়ন না হয় তাহলে জাতিরও উন্নয়ন হবে না, মাইনরিটিরও উন্নয়ন হবে না, আমাদের যারা মণিপুরী আছেন তাদেরও উন্নয়ন হবে না। সবাই মিলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, তবেই উন্নয়ন হবে। অশান্তির মধ্যে কোনো ইনভেস্টার বাইরের থেকে আসবে না। আপনারা পশ্চিমবাংলার অবস্থাটা আপনারা জানেন, কোনো ইনভেস্টার সেখানে আসে না। ত্রিপুরা আজকে এত ভালো একটা জায়গার মধ্যে আছে, অশান্তি সৃষ্টি করতে পারছে না বলে আজকে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারে সারা ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে আছে, যে কারণে মানুষ আসছে এখানে আজকে ত্রিপুরাতে। আপনারা চান না যে ত্রিপুরার উন্নয়ন হোক? উন্নয়ন চায় না, কারণ ওই বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় যাওয়া, আর যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে। আজকে এখানে অনেকে এখানে আজকে যোগদান করবেন, আমি ওনাদেরকে বলবো সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুগণ, আমরা চাই যে ত্রিপুরাকে সবাই মিলে নিজেকে আপনার ভাবতে হবে এটা আমার রাজ্য, আমার দেশ। এই ফিলিং যদি না আসে কোনো দিন আমরা সামনের দিকে এগোতে পারবো না। এই ছোট ছোট যে আঞ্চলিক পার্টির যে রাজত্ব আমরা আগেও দেখেছি, অলরেডি কংগ্রেস টেস্টেড, ছোট ছোট পার্টিগুলো টেস্টেড, মথও টেস্টেড, তাহলে বাকি লোকে ভারতীয় জনতা পার্টি। আপনারা চান না ভারতীয় জনতা পার্টিকে সেই সুযোগ দিতে? আমি সবাইকে আবেদন করব আপনাদের মাধ্যমে, আপনারা প্রতিটি বাড়িতে যান এবং বলবেন যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আপনাদের যিনি আপনাদেরকে দেখে রাখছেন সারা ভারতবর্ষকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। উনি সবাইকে দেখে রাখছেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সাময়িক সমস্যা হবে, কিন্তু আগামী দিন আমাদের যে ত্রিপুরা এখন একটা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা যে হচ্ছে সেটা আগামী দিন আমরা এস্টাবলিশ করব। আমরা এইটুকু আমি বলতে পারি। বন্ধুগণ, আজকে এখানে যারা রিয়াং শরণার্থীরা এসছেন, আপনারা ভাবুন 23 বছর ধরে, এর আগে তো অনেক এখানে
যারা সিপিএমও রাজত্ব করেছে, কংগ্রেসও রাজত্ব করেছেন, আজকে রিয়াং ভাইদের বোনদের জন্য তো কেউ চিন্তা ভাবনা করেনি। আজকে আমাদের সরকার আসার পর আমরা কিন্তু তাদের থাকার ব্যবস্থা করেছি, বাসস্থানের ব্যবস্থা করেছি, যারা ইউথ আছে তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, তাদের যে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করছি। টুল কিটস দেওয়া হচ্ছে, তাদের ফিক্সড ডিপোজিট দেওয়া হচ্ছে, প্রায় 800 কোটি টাকা তাদের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে। তো আমরা তখন তো কেউ ছিল না, মাঝখানে এসে ল্যাটারাল এন্ট্রি নিয়ে ভাবলো আমি যদি চলে আসি, অথচ 2 পয়সারও কিন্তু ওদের জন্য কোনো কাজ করেননি, অদ্ভুত সুযোগ খুঁজে ঢুকে গেল। এইভাবে একের পর এক আজকে আমাদের যারা মূল স্রোতে এখন চলে আসছে, যারা এনএলএফটির যারা আছেন, যারা এটিটিএফ এর যারা, আজকে আমরা এখানেও প্রায় 250 কোটি টাকা আমাদের ভারত সরকার দিয়েছে, আমরাও সেই জায়গার মধ্যে হেল্প করছি। তারা সৃষ্টি করেছে, সিপিএম এর ওরা সময়ে এই উগ্রপন্থী সৃষ্টি করেছে, আর আমরা সেগুলো এখন শুধরাচ্ছি। আজকে এই যে রিয়াং শরণার্থীদের, তাদেরকে ইচ্ছে করে আজকে অনেকে বলেন যে আমরা নাকি কি জনজাতিদের শত্রু। আরে আমরাই জনজাতিদের জন্য প্রকৃত বন্ধু, আমরা জনজাতিদের জন্য করছি। শুধু আজকে না, আমরা আগামী দিনও করব। সত্যিকারের ত্রিপুরা যাকে বলে, নতুন ত্রিপুরা, সেটা আমরা গর্ব। বন্ধুগণ, এখানে জনজাতিদের যতগুলো উৎসব আছে বন্ধুগণ, আমাদের সরকারের পক্ষ থেকে এই উৎসবগুলো যাতে হারিয়ে না যায়, আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু সবসময় আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করি, আমরা লজিস্টিক্যালি হেল্প করি। সমস্ত যেসব জনজাতিদের যে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেগুলো যাতে সেগুলো নষ্ট না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই সরকার আসার পর আমরা কি করলাম, জনজাতিদের যে অনেক সময় অনেক স্কিম থাকে, যেগুলো অনেক সময় জনজাতিরা অফিসে যায়, সাব ডিভিশনাল অফিসে যায়, ডিস্ট্রিক্ট হসপিটালে যায়, ডিস্ট্রিক্ট অফিসে যায়, কিন্তু কার কাছে যাবে, কোন টেবিলে যাবে, তারা কিন্তু বুঝতে পারতো না। আমরা এক একজন টিসিএস এর সমকক্ষ অফিসার সেখানে দিয়েছি। তাদের কাজে হচ্ছে সমস্ত স্কিমগুলো ওনারা যাতে তারা শুধু জনজাতিদের স্কিমগুলো দেখবে, তার জন্য আমরা নিয়ে অফিসার থেকে আমরা দিয়েছি। আমরা সমাজপতিদের জন্য, আমাদের সরকার, এর আগে তো অনেক সরকার ছিল, সমাজপতিদের জন্য আমরা আমাদের সরকার আসার পর তাদেরকে সাম্মানিক 2000 টাকা করে আমরা দিয়েছি। এবার আমাদের সরকার, আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম 2000 কেন, ওনারা সমাজের জন্য যেহেতু কাজ করে, ওনাদেরকে আমরা আরো বাড়িয়ে দেব, 5000 টাকা আমরা করেছি। আমাদের এখানে 19টি জনজাতি গোষ্ঠী আছে, 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে আমরা দেখলাম যে আরো জনজাতি গোষ্ঠী আছে, এমন জনজাতি গোষ্ঠী আছে যাদের মাত্র পপুলেশন হচ্ছে 1000, এরকমও আছে আরো কম। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ওদেরকে খুঁজে বার করুন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে যে সবাইকে আমরা, অনেকে আছে ওখানে সমাজপতির সিস্টেম নেই, কিন্তু কোনো প্রধান কেউ, আমি বললাম যে আমরা, বন্ধুগণ আমরা বলছে জনজাতি, আমরা জনজাতি বিরোধী। আরে আমরা আসার পর আপনারা তো ঘরের ভিতর শুয়েছিলেন, আমরা আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে উনাকে প্রকৃত অর্থে আমরা সম্মান দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে উনার পূর্ণবয়ব মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে উনার নামে উৎসর্গ করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর এয়ারপোর্ট। এবং আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন, আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন সেখানে দেখবেন এই রাজপ্রেমীদেরই এস.ডি. বর্মনের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এস.ডি. বর্মন একজন সারা পৃথিবীর মধ্যে একজন বিশিষ্ট সুরকার এবং বিশিষ্ট গায়ক। সেখানে আমরা উনার যে পূর্ণবয়ব মূর্তি আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। এবং আমরা আগরতলার মধ্যে মেইন সেন্টার একটা আইল্যান্ড ছিল, সেখানে আমরা সবাই জানি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে কি বলা হতো, উনাকে বলা হতো যে আধুনিক ত্রিপুরা রূপকার। সেখানেও উনার মূর্তি আমরা বসিয়েছি, সেই জায়গাটার একটা নামাঙ্করণ হয়েছে। আমরা সেইগুলো আমরা কাজ করছি। আগে তো আপনারা ঘরের ভিতর বসেছিলেন, এখন গণতন্ত্র বুকের বাতাস, এখন গণতন্ত্র বলছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সব পাচ্ছেন, তারপর আপনারা এখন গণতন্ত্রের হাওয়া চারিদিকে বলছেন যে আমাদের এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না। আসারাম বাড়ির ঘটনা আপনারা ভুলে যাবেন না। আসারাম বাড়িতে কি করেছেন,
এই প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে আমাদের জনজাতি যারা ভাইয়েরা আছেন সেখানে ওই তাও কি কোনো রকম টিভিও ছিল না, মোবাইলের মধ্যে তারা মন কি বাত অনুষ্ঠান শুনছিলেন। সেখানে হামলা, মার দৌড়, গাড়ি উল্টিয়ে দেওয়া। সেখানে আমি পরের যে মাসে সেই মাসে আমি সেখানে আমি গিয়েছি। গায়ের জোর দিয়ে আমাদেরকে দাবানো চলবে না। আমি বারবার বলছি, যত আক্রমণ, যত ধরনের ফন্দি আপনারা করবেন, ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে। এবং নিশ্চিত যে 28টা কেন্দ্রে আমাদের রেজাল্ট সেইভাবে বেরিয়ে আসবে। মানুষ চায় যে ভারতীয় জনতা পার্টি এরকম একটা পার্টি আসুক এবং আমাদের উন্নয়নের কথা যেখানে একমাত্র জনজাতিদের নিয়ে চিন্তা করছেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী থেকে 2024-26 পর্যন্ত 8 জন জনজাতি এক নাগারে, মাঝখানে একজনকে দেওয়া হয়েছে। 2019 থেকে 24 পর্যন্ত এক নাগারে, 25 বাদ দিলে 26, এই বছরে আবার এক একজন বিশিষ্ট যারা জনজাতি আছেন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মান করেছেন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন যিনি মানে উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ পরিবারের এই একজন ব্যক্তি, উনাকে এই ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের উনাকে রাজ্যপাল করা হয়। এখন তো আরো উনার প্রমোশন হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল বানিয়েছেন। কিন্তু একটিবারও এতগুলো কাজ যে হচ্ছে মাথার থেকে ব্যক্তি উনি কিন্তু একবারও তার প্রশংসা করেন না। এটা বুঝতে হবে কেন করেন না উনি। এগুলো আপনার কারণটা কংগ্রেচুলেশন করেন না। তো এই কাজগুলো উনারা আমরা করছি, আমরা একের পর এক আমরা কাজ করছি। বন্ধুগণ, আমরা চাই যে ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা এই যে জনজাতিদের উন্নয়নে আমরা কাজ করি। আপনারা জানেন কুমলুঙ্গে আমাদের পার্টি অফিস কতবার পুড়িয়েছে, দুবার সেখানে আমরা কুমলুঙ্গে আমাদের অগ্নি সংযোগ করি, আবার নতুন করে আমরা পার্টি অফিস সেখানে করেছি। এখনো একই ঘটনা কমলপুরেও আপনারা দেখেছেন। এ থানসা বলেন, কালকে আমি পুলিশ থেকে জনজাতি মহিলা পুলিশ এবং জনজাতি যে আমাদের যে পুলিশ ভাই আছেন তাদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, হসপিটালে চিকিৎসা করেছে। তখন থানসার কথা মনে হয়নি? তখন থানসার কথা মনে হয়নি? এখানে সবচেয়ে বেশি থানসাকে মারছে। কাজে এই বিভ্রান্ত করার যে প্রচেষ্টা করছেন এটা বুঝতে হবে বন্ধুগণ। আমি যদি এখানে জনজাতিদের উন্নয়নের কথা বলি, একের চিফ মিনিস্টার ট্রাইবেল যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেওয়ার যে ব্যবস্থা, আজকে আমরা সেখানে আমরা প্রায় 20,000 যারা উইবার আছেন তাদেরকে আমরা ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আমরা এই জনজাতিদের যে রিসার কথা আমার অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, জিআই ট্যাগ পাঁচরা আমাদের জিআই ট্যাগ পেয়েছে। এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন 19শে আগস্ট ছুটি ঘোষণা কে করলো? আমরা, আমাদের সরকার করেছে। আজকে আমরা বড়মুড়া পাহাড়ের নাম দিয়েছি হাতাইকতর, গন্ডাছড়া মহকুমার নাম গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়ার নাম হাটক বেরেম দিয়েছি। এগুলো কে করলো? আপনারা তো করেননি, এগুলো আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি করেছে। আজকে বিভিন্ন জেলায় 84টি বনধন বিকল্প যে বিকাশ প্রকল্প আমরা করেছি। জনজাতি অধ্যুষিত এলাকায় ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা ঋণ নিয়েছি শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যায়। সেখানে যে টাকাটা পায়, যে জায়গাগুলো নিচ্ছে, বেশিরভাগ জনজাতি যারা ভাই বোনের আছেন তাদের কাছে সেই টাকাটা যাচ্ছে। আমাদের এখানে আজকে এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা, এই আমাদের যে সেটাও দেখা যায় ফরেস্টের যত ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও জনজাতিদের উন্নয়নের জন্য হচ্ছে। বিশেষ একটা অর্থনৈতিক প্যাকেজ দেওয়া হয়েছে 100 কোটি টাকা, সেখানে যাতে মার্কেট স্টল 100টা যাতে মার্কেট স্টল করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 9,326 জন যারা বেনিফিশিয়ারি আছেন তাদের জন্য 25,000 টাকা করে মোট 23 কোটির উপরে আমরা টাকা তাদেরকে দিয়েছি। সেখানে আজকে 2019 এনএলএফটি যে এসডি গোষ্ঠী তাদের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল, 100 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে রাজ্যের বাজেট যে আছে তার
যদি আমরা কমিটেড এক্সপেন্ডিচার বাদ দেই, এখানে অর্থমন্ত্রী মহোদয় আছেন এখানে, তার মধ্যে আমরা 17,000 কোটি টাকার মধ্যে আমরা ওনাদেরকে যে 7,000 কোটি টাকা দিয়েছে, অর্থাৎ আমরা 39.06% আমরা দিয়েছি। এইবার 25-26 অর্থ বছরে প্রায় 40%-এর উপরে আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় খরচ করেছি বন্ধুগণ, আমরা টিটিএডিসি কে দিয়েছি। সবসময় টাকা বাড়ছে, কিন্তু এই টাকাগুলো যাচ্ছে কোথায় আপনারা সবাই জানেন। এর হিসাব আমাদের সরকার সেখানে গঠন করার পর আপনারা দেখবেন পাই হিসাব আমরা নেব। এর মধ্যে শুনলাম একজন অফিসারকে আবার নমিনেশন দিয়েছেন। উনি কে ছিলেন? উনি সিও ছিলেন আমাদের। এই আজকে খুব বড়াই করে বলছেন যে আমরা আইএস অফিসারকে নমিনেশন দিয়েছি। বন্ধুগণ, আমি বলতে চাই উনার সব কীর্তি আমাদের জানা আছে, সব বের করব, আমরা সব বের করব। একবার আমাদের মন্ত্রী সভাটা সেখানে হোক, তারপর টেটটি পাবেন কি হতে যাচ্ছে বন্ধুগণ। আমরা সিএম রাবার মিশন, সেখানেও আমরা এবারের 2024-25-এ প্রায় 10 কোটি টাকার উপরে আমরা সেখানে প্রদান করেছি। পিএম জনমন প্রকল্প, সেটাও এখানে বাস্তবায়িত করেছি। এখানে গত 3 বছরে এককভাবে আমরা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর টিটিএডিসি থেকে 200 কোটি টাকা পেয়ে 85টি প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে 112 কোটি টাকা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। তারপরেও বলছেন টাকা দেয় না, টাকা দেয় না, ঠকায়। কি বলে? ঠকায়, ঠকায়। আরে ঠকায় তো আপনি নিজে অন্যদেরকে ঠকান, মিথ্যা বলে আপনি ঠকান, আমরা ঠকাই না। ঠকানোর যে কায়দা সেই ইনস্টিটিউট থেকে আমরা পাস করি না। ভারতীয় জনতা পার্টি একটু অন্যরকম পার্টি, এখানে মিথ্যে বলার কোনো স্কোপ নেই। বন্ধুগণ, আপনারা জানেন যে 30 কোটি টাকা দেওয়া হয়েছিল কুমলুঙের হসপিটালের জন্য। এরপর আমি আবার 10 কোটি টাকা দিয়েছি। এখন পর্যন্ত হসপিটাল সেটার ইউসিও দেয়নি, হসপিটাল শুরু করতে পারিনি। এরপরে আবার বিভিন্ন প্রকল্পে আমি নিজে মুখ্যমন্ত্রী হিসাবে আমি যখন বললাম, সেখানেও অর্থমন্ত্রীজিকে বললাম 30 কোটি টাকা আলাদাভাবে, মানে বাজেটের বাইরেও সেখানে দেওয়া হয়েছে, তারও কোনো কিন্তু হিসাব নেই বন্ধুগণ। একের পর এক যদি আমি বলি শেষ করতে পারবো না, কিন্তু ওই একটা কথাই বলবো আজকে এখানে। আমরা যে কথাটা আমরা বলবো সেটাই আমরা করি। ধলাই জেলায় একটা মেডিকেল কলেজ আমরা বলেছি, সেখানে এডিসি এলাকায় করব। অলরেডি মৌ হয়েছে, সেখানে একটা মেডিকেল কলেজ হবে। আমরা কুমলুঙে একটা নার্সিং কলেজ, একটা প্যারামেডিক্যাল কলেজ সেখানে স্থাপন করব। 3টি ডিগ্রি কলেজে, মহিলা কলেজ এবং আম্বেদকর কলেজ এবং গন্ডাছড়ায় 3টি আমরা সেখানে যারা এসটি যারা আছেন তাদের জন্য আমরা হোস্টেল সেখানে নির্মাণ করেছি। জনজাতি হোস্টেল, আবাসিকরা যে থাকে সেখানে। আমাদের সরকার আসার পর সেখানে 55 রুপিস করে তাদেরকে দেওয়া হতো। আমরা আসার পর সেখানে 85 টাকা দিয়েছি। আর এইবার কিছুদিন আগে আমরা সেটাকে 85 থেকে 100 টাকা করেছি বন্ধুগণ। তাদেরকে পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব ওনাদের সুযোগ সুবিধা, প্রি মেট্রিক স্কলারশিপ থেকে আরম্ভ করে, যেখানে 400 টাকা পেত, আর 1000 টাকা আমরা করেছি। বিনামূল্যে মেধা পুরস্কার এবং কোচিং প্রদান ইত্যাদি আমরা দিচ্ছি। প্রচুর জিনিস আমরা করছি। আমরা আমবাসা, কাঞ্চনপুর, করবুকে 3টি আশ্রম স্কুল আমরা করেছি। এখানে 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে জনজাতি অধ্যুষিত এলাকায়। আরো 144টি নির্মাণাধীন রয়েছেন। 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা দিয়েছি। আমার মনে আছে আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার বলছেন যে হোস্টেলগুলোতে চুরিদারি হয়, একটু হোস্টেল ওয়ার্ডেন রাখতে হবে। আমরা সবাই ডিসিশন নিলাম, মন্ত্রিমণ্ডল সবাই আমরা ডিসিশন নিয়ে অলরেডি সেখানে 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা করেছি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন অলরেডি যে প্রথমে আমাদের সরকার 18-এর আগে মাত্র কটা ছিল? 4টে। সেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল। এখন কটা অনুমোদন হয়েছে? 21টি অনুমোদন হয়েছে। এর মধ্যে 12টি চালু হয়ে গেছে, 6টা এর মধ্যেই হবে, আর বাকি সেইটা সামনের বছর বা এর পরের বছর হবে। তো সেখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো রিল্যাক্সেশন দেওয়ার জন্য আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয়, তার জন্য আমি দিল্লিতে এবার বলে এসেছি বন্ধুগণ। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন, যার সম্পর্কে আমরা কেউ জানি না, এই ভগবান বিরসা মুন্ডার ওনার জন্মদিনে প্রতি বছর আমরাও এখানে কি করেছি যে বহু জায়গায় জনজাতিদের মধ্যে এডিকশন স্টার্ট করে দিয়েছে। প্রথমে হেবিচুয়েশন করেছে, তারপর সেখানে এডিকশন স্টার্ট করেছে ছোট ছোট ছেলে মেয়েদের। সমস্ত হোস্টেল
যারা আছেন হোস্টেলারদেরকে নিয়ে আমরা এখানে ফুটবলের একটা প্রতিযোগিতা শুরু করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করেছি। আমরা বলছি ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ সেম। তো সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। বিভিন্ন জায়গায় আমাদের দপ্তরের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব সিনথেটিক ফুটবল গ্রাউন্ড সেখানে করছি, ট্র্যাক করছি। তো একের পর এক কাজ আমরা জনজাতিদের জন্য করছি বন্ধুগণ। আবার আপনাদের কাছে আমি একটা কথা আবেদন রাখবো যে আমাদের যে ক্যান্ডিডেট যারা আছেন নতুন বাজার কে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির যে সিম্বল পদ্ম চিহ্নে বিপুল ভোটে আপনারা বুতাম টিপে জয়যুক্ত করবেন, সে আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমরা ওনার মূল্যবান আলোচনা শুনলাম। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখার প্রবণতা উদ্বেগজনক রূপ নিচ্ছে ক্রমশ। প্রান্তিক ক্লাব থেকে জিবি মেইন রোড সহ একাধিক এলাকায় দিনের পর দিন রাস্তা দখল করে নির্মাণ কাজ চালানোর ফলে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এর ফলে একদিকে যেমন নিয়মিত যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চরমভাবে। নির্মাণকারীরা অধিকাংশ ক্ষেত্রেই কোনো অনুমতি ছাড়াই রাস্তার উপর বালি, ইট, পাথর ও অন্যান্য সামগ্রী ফেলে রাখছেন। এতে রাস্তার প্রস্থ কমে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। বিশেষ করে ব্যস্ত সময় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, যখন সামান্য দূরত্ব অতিক্রম করতেও সময় লাগছে অতিরিক্ত।